ভাই আর মাত্র অল্প কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ডালাস স্টেডিয়ামে শুরু হতে চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচ আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে দেওয়ায় আর্জেন্টিনার শিবির কিন্তু বেশ চনমানে আছে, স্পেশালি মেসির হ্যাট্রিক হওয়ায় আর্জেন্টিনার যে সমর্থকরা তাদের মধ্যে এক উত্তেজনা পাড়া টকবক করতেছে, কারণ আর মাত্র একটা গোল দিলে মেসি বিশ্বকাপে সর্বকালে সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্থান পেয়ে নেবে। এবার যদি টেকটিক্সের দিক দিয়ে আসি আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার ম্যাচটায়, সেটা কিন্তু আলজেরিয়ার তুলনায় কিন্তু ততটা সহজ হবে না। কারণ হলো অস্ট্রিয়ার বেশিরভাগ যে প্লেয়াররা সেটা কিন্তু ইউরোপের মোটামুটি বড় বড় ক্লাবে খেলে, ঠিক আছে। প্লাস তারা যে ফুটবলটা খেলে সেটা হলো হাই প্রেসিং ফুটবল, ডিফেন্সকে টাইট রেখে, ঠিক আছে, রাইট উইং বরাবর, রাইট উইং লেফট উইং বরাবর, উইং বরাবর যে অ্যাটাকটা ওরা করে, তো সেটা কিন্তু আর্জেন্টিনার ডিফেন্সের জন্য একটা চিন্তার কারণ হবে। তাদের লক্ষ্য থাকবে যে আর্জেন্টিনার মাঝমাঠের যে প্লেয়াররা, স্পেশালি এনজো, ডিপল এবং ম্যাকঅ্যালিস্টার, ঠিক আছে, তারা যে নিজেদের মধ্যে পাস খেলে তারপর মেসিকে একটা পাস দেওয়ার চেষ্টা করবে সেটা ব্লক করে দেওয়ার জন্য। সেই জন্য তারা কী করবে, মাঝমাঠটাকে পুরো কাট অফ করা দেওয়ার জন্য মাঝমাঠে 4-5-1 ফরমেশনে খেলতে পারে, অথবা 4-3-2-1 ফরমেশনে খেলতে পারে। ডিফেন্স এবং মাঝমাঠের আর্জেন্টিনার যে মেলবন্ধনটা, সিঙ্ক্রোনাইজেশন, সেটা কিন্তু কাট অফ করা দেওয়ার জন্য ওরা ট্রাফিক বাড়িয়ে দেবে মাঝমাঠে, ঠিক আছে। স্পেশালি একটা ডিফেন্সিভ ফুটবল যেটা বলে, হাই প্রেসিং ডিফেন্সিভ, নট অনলি ডিফেন্সিভ, হাই প্রেসিং ডিফেন্সিভ। যখনই তাদের মধ্যে কাউন্টার অ্যাটাকের চান্স আসবে, কাউন্টার অ্যাটাকের, সেখানে কিন্তু উইং বরাবর অ্যাটাকটা খুবই জোরদার হতে পারে অস্ট্রিয়ার পক্ষ থেকে। অস্ট্রিয়ার প্লেয়ার একটু ফিজিক্যালি খেলাটা খেলবে, ঠিক আছে, ফিজিক্যালি চ্যালেঞ্জিং হবে আর্জেন্টিনা প্লেয়ারদের জন্য। বাট যাই হোক, আর্জেন্টিনা ভাই স্টপ, কারণ ওদের যে কনফিডেন্স প্লাস এক্সপিরিয়েন্স প্লাস স্কিল লেভেল আছে, সেটা কিন্তু আর্জেন্টিনা বড় প্লাস পয়েন্ট। এবং সবার উপরে ভাই মেসি সত্য, তাহার উপরে নাই। মেসি ভাই নট অনলি 3 ডাইমেনশনাল, আমি বলবো 10 ডাইমেনশনাল প্লেয়ার। যে কোনো মুহূর্তে বেল আউট করার জন্য মেসি ভাই, মেসিকে কোনো মতো একটা পাস দিয়ে দাও, বাস বাকিটা মেসি দিয়ে দেবে। এনজো, ম্যাকঅ্যালিস্টার এবং ডিপল, তারা তো অবভিয়াসলি স্কিলফুল প্লেয়ার, একটা লেভেলের, একটা যথেষ্ট হাই লেভেলের প্লেয়ার বলবো, হাই ক্লাস প্লেয়ার, স্পেশালি যখন নিজের দেশের জার্সি গায়ে নিয়ে মাঠে নেমে, ঠিক আছে। ক্লাব ক্রিকেটে হয়তো ততটা ওদের সেই পারফরমেন্সটা দেখা যায় না, স্পেশালি ডিপলের কথা বলবো। বাট যখনই ডিপল, ম্যাকঅ্যালিস্টার তো লিভারপুল আর এনজো তো চেলসিতে কাঁপিয়ে বেড়াচ্ছে, বাট ডিপলের কথা বলবো স্পেশালি, সে কিন্তু মাঝমাঠের স্তম্ভ। যখনই সে দেশেরও একলে সে কিন্তু বিপজ্জনক হয়ে পড়ে অপোনেন্ট টিমের জন্য। আর আর্জেন্টিনার টিমটা যদি লক্ষ্য করেন, স্পেশালি স্কালোনি, ট্যাকটিক্যালের কোচের হিসাবে যদি দেখা যায়, তাহলে স্কালোনি ইজ মাস্টার মাইন্ড ভাই, মাস্টার মাইন্ড। উনি যখনই দেখবেন একটা অস্ট্রিয়ার দিক থেকে উইং বরাবর অ্যাটাক আসছে বা আক্রমণটা এগিয়ে যাচ্ছে, বারবার আক্রমণ হচ্ছে, তাহলে তখন কিন্তু ওরা স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে নেবে। এটাই আর্জেন্টিনার টিমটার একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক, তো অ্যাডাপ্ট করে নেয় সিচুয়েশন ওয়াইজ। ওদের কোচ বলুন, ম্যানেজমেন্ট বলুন, টিমের প্লেয়ারগুলো, ওরা একদম অ্যাডাপ্ট করে নেবে সিচুয়েশনটা। ডিফেন্সিভে খেললে ওরা 4-4-2 হয়ে যাবে, আর সেখানে যদি অ্যাটাক চলতে যায় 4-4-3 খেলবে। সেখানে আলমাডার পরিবর্তে গত ম্যাচে নিকোলাস গঞ্জালেস নেমেছিল। ওরা কিন্তু অ্যাটাকের সময় যে ফর্মটা দেখায়, একটু নেমে ডিফেন্সিভেও কিন্তু সেই স্কিলটাই দেখায়। স্কিলে কিন্তু সেই ফারাকটা আপনি বুঝতে পারবেন। তো আর্জেন্টিনার যদি আপনি আজকের যে টিমটা যদি দেখে নেই একবারে, তাহলে অবভিয়াসলি শুরু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দিয়ে থাকবেই, ঠিক আছে। রাইট ব্যাকে মলিনা থাকবে, কারণ মন্টিয়াল গত ম্যাচে খেলেছিল, ওর একটু চোট আছে শুনতে পেয়েছি। তো রাইট ব্যাকে মলিনা থাকবে। মলিনা কিন্তু রাইট ব্যাক থেকে অ্যাটাকটা ভালো করতে পারে। আপনি যদি গত কাতার বিশ্বকাপের নেদারল্যান্ড ম্যাচটার যদি লক্ষ্য করুন, নেদারল্যান্ড ম্যাচটার দিকে যদি লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন মলিনা কিন্তু একটা রাইট ব্যাক থেকে অ্যাটাক নিয়ে প্রথম যে গোলটা হয়েছিল, সেই মেসির নো লুক পাস থেকে গোলটা করেছিল মলিনা, সেখানে একটা অবশ্যনীয় গোল। ওই গোলটা আমি এখনও বারবার দেখি ভাই, গোলটা জাস্ট আউট ক্লাস ভাই। এরকম মেসি ওই পাসটা শুধু মেসির পক্ষে দেওয়া সম্ভব ছিল। ভ্যান ডাইক এবং ডিজংকে এবং
অন্যান্য যা ডাচের ডিফেন্ডাররা ছিল, যেভাবে মেসিকে ঘিরে ধরেছিল, সেখান থেকে নো লুক পাস দিয়ে মলিনা গোলটা দিয়ে দেয়। একমাত্র মেসি এরকম গোলে অ্যাসিস্ট করতে পারে ভাই। তাই আজকে যদি আমরা দেখি রাইট ব্যাকে মলিনা খেলার চান্স বেশি থাকবে, তো মলিনা রাইট ব্যাকে থাকবে। সেন্টার ব্যাকে যদি চলে আসি তাহলে অবভিয়াসলি ক্রিশ্চিয়ান রোমেরো অ্যান্ড লিসান্ড্রো মার্টিনেস, এবং লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনা এক্সপিরিয়েন্স একটু কম, বাট প্রথম ম্যাচটা আলজেরিয়ার বিপক্ষে অত একটা খারাপ খেলেনি, একদম ভালোও বলবো না, বাট ঠিকঠাক করেছে। যত ম্যাচ এক্সপিরিয়েন্স হবে মেদিনাও কিন্তু নিজের স্কিলটা মেলে ধরবে। এবং রক্ষণভাগে লেফট ব্যাকে আপনার ফাকুন্দো মেদিনা, সেন্টার ব্যাকে থাকছে ক্রিশ্চিয়ান রোমেরো অ্যান্ড লিসান্ড্রো মার্টিনেস, এবং রাইট ব্যাকে মলিনা। এবং যদি সাবস্টিটিউট করতে হয় তাহলে অবভিয়াসলি ওটামান্ডি ব্যাকআপ এসে আছে। তেগলিয়াফাকেও চোটের অবস্থাটা এখনও আপডেটটা ঠিকমতো জানা যায়নি। তো তেগলিয়াফাকেও কিন্তু যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু তেগলিয়াফাকেও লেফট ব্যাকে শুরু করতে পারে। মাঝমাঠ তো অবভিয়াসলি বরাবর, যেটা আমরা কাতার বিশ্বকাপ থেকে দেখে এসেছি, প্রথম ম্যাচটা সৌদি আরবের পরেই ও স্ট্র্যাটেজি চেঞ্জ করে নিয়েছিল স্ক্যালোনি, যে এনজো, ডিপল অ্যান্ড ম্যাকালেস্টারের যে কম্বিনেশনটা সেটাই থাকবে অবভিয়াসলি। এবং আক্রমণে থাকবে মেদিনা এবং লিওনাল মেসি, এবং স্ট্রাইকার হিসাবে হুলিয়ান আলভারেজ অথবা মার্টিনেসকে খেলাতে পারে, লটারনো মার্টিনেসের যদি কথায় আসে, তো মার্টিনেস অনেকটা প্রপার নাম্বার 9 প্লেয়ার হিসেবে খেলার চান্স বেশি, কারণ ও বক্স টু বক্স গোল করার ওর ক্ষমতা। মিডফিল্ড থেকে এগিয়ে গিয়ে যেরকম আমরা হুলিয়ান আলভারেজকে দেখে অভ্যস্ত, যে আমার মনে হয় যে গত বিশ্বকাপ সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেসির পাস থেকে পুরো মাঠ জুড়ে দৌড়ে গোলটা দিয়েছিল, ওরকম কিন্তু গোল আমরা অ্যাকসেপ্ট করতে পারি না লটারো মার্টিনেজের পাস থেকে। লটারো মার্টিনেজ বক্সের ভিতরে বিপজ্জনক, বাট সোল মিডফিল্ড বাট অ্যাটাকিং স্ট্রাইকার প্লেয়ার হুলিয়ান আলভারেজের সেটা ক্ষমতা আছে। হ্যাঁ, তো আজকের ম্যাচে যে প্রেসিং ফুটবলটা, হাই প্রেসিংকে যে দুর্ভেদ্য ডিফেন্স, সেটাকে চির করে দেওয়ার জন্য কিন্তু হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে স্টার্টিং হিসেবে দেখতে পারি। এবং আমার প্রচণ্ড পছন্দের প্লেয়ার হলো হুলিয়ান আলভারেজ। সে গোলেও শট মারতে পারে, দরকার হলে একটু নিচের দিকে নেমে মিডফিল্ডেও হেল্প করতে পারে, মেসিকে বল দিতে পারে। এবং মেসি এবং হুলিয়ান আলভারেজের যদি দেখে থাকুন ম্যাচগুলো, মানে যে ম্যাচটা শুরুর দিকে হুলিয়ান আলভারেজ এবং মেসি খেলবে, তাদের মধ্যে কিন্তু পাসিংয়ের কম্বিনেশনটা বেটার হয়ে যায়। আর লটারো মার্টিনেস কি ও বল পেলে ডাইরেক্ট শট মারবে, ঠিক আছে, প্রপার নাম্বার নাই। তো এটাকে তো অবভিয়াসলি ফরমেশনে আপনার যদি 4-3 কম্বিনেশনে থাকে তাহলে মেসি তো নেতৃত্বে থাকবে, মেসি রাইট উইং, লেফট উইংয়ে আলমাডা, এবং স্ট্রাইকারে থাকবে হুলিয়ান আলভারেজ, হ্যাঁ, বা লটারো মার্টিনেস। সাবস্টিটিউট হিসেবেও খেলতে পারে, কারণ প্রথমার্ধে যদি হুলিয়ান আলভারেজকে দিয়ে স্টার্ট করা হয় তাহলে যখন সেকেন্ড হাফ শুরু হবে তখন খেলা সাবস্টিটিউট হিসাবে লটারো মার্টিনেসকেও দেখতে পারি, কারণ তখন এতে ফ্রেশ হিসাবে আসবে, ফ্রেশ লেগ থাকবে ওর, তখন কিন্তু ওর বলের যে ডিফেন্ডাররা একটু ক্লান্ত হয়ে পড়বে, তখন কিন্তু লটারো মার্টিনেজের শট বা লটারো মার্টিনেজের বক্স টু বক্স কিন্তু খেলাটা অনেক বিপজ্জনক হতে পারে অস্ট্রিয়ার জন্য। সো সেই টেকটিক্সটাও কাজে লাগাতে পারে স্ক্যালোনি। এবং যেটা মেইন জিনিস হলো মেসি যে ফর্ম দিয়ে শুরু করেছে সেটা কিন্তু কন্টিনিউ করবে আমার মনে হচ্ছে। আর মেসি সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি অনুশীলন দেবেন দেখুন, মেসি ইজ ফুল মুড, সে খুশ মেজাজে আছে। আর্জেন্টিনার যেটা পানীয় মাটা সেটা খাচ্ছে, হ্যাঁ, কুকিং করছে ওরা, ইনস্টাগ্রামে যারা দিয়েছে। আর্জেন্টিনা পুরো শিবিরটা পুরো চনমনে আছে। সো দ্যাটস এ গুড সাইন ফর মেসি অ্যান্ড আদার প্লেয়ার্স। তো মেসি হলো এমন একটা প্লেয়ারও যে কোনো পজিশনে খেলতে পারে, মিডফিল্ডও খেলতে পারে। মিডফিল্ড থেকেও দেখবেন পাস ক্রিয়েট করছে, পাস দিচ্ছে, হ্যাঁ, গোলের চান্স ক্রিয়েট করছে, বা একাই বল এগিয়ে নিয়ে ফ্লিক করে গোল দিয়ে দিচ্ছে, যেটা আলজেরিয়ার বিপক্ষে আমরা দেখতে পেয়েছি এবং অলওয়েজ দেখতে পাই। মেসি তো গত 20 বছর ধরেই ধারাবাহিক এরকম একটা পারফরমেন্স করে যাচ্ছে, সেটা নতুন কিছু নেই। তো মেসিও আর মেসি কি এখনও একটা রিল্যাক্স, মেসি ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে, তো মেসির মধ্যে সেই পিয়ার প্রেশারটা যে দেশের হয়ে কোনো কাপ নেই, ওয়ার্ল্ড কাপ নেই, হ্যাঁ, সে কোপা আমেরিকাও জিতে গেছে 2বার, সেই জিনিসটা নেই। মেসি ইজ লাইক এনলাইটেড
এনলাইটেনমেন্ট হয়ে গেছে মেসি। হ্যাঁ, মেসি এখন ভগবান ভাই, ভগবানের উপর 10 ডাইমেনশনাল মেসি ভাই। ও ও কী করবে এরকম শান্ত মেসি, আর যা ফর্ম আছে, যা ফিটনেস আছে, তো জাস্ট 1 সেকেন্ড লাগবে মেসিকে খেলার মোড় ঘুরিয়ে নিতে, ঠিক আছে। যাই হোক, যদি টেকটিক্যাল কোচ হিসেবে স্কলোনিকে আমি যেটা দেখতে পাচ্ছি, মেসিকে অনেকটা ফ্রি পেস দেওয়া হবে। মেসি কিন্তু দেখবেন নর্মালি মেসি কিন্তু অতটা দৌড়ায় না, মেসি ঠিক রাইট টাইমের জন্য ওয়েট করে, কখন দৌড়াতে হবে, কখন পাস বাড়াতে হবে মেসি বুঝে নেয়। সেরকম মেসিকে ফ্রি ম্যান হিসেবে তৈরি রাখবে স্কলোনি, যেটা হয় চিরাচরিত। কারণ মেসির উপর তো সবার নজর থাকবে, ডিফেন্ডার 2-3 জন মেসিকে মার করে রাখবে অবভিয়াসলি। তো মেসির দিকে যাতে ট্রাফিকটা একটু সরানো যায় সেটা নজর থাকবে মাঝ মাঠে ডিপল, এনজো এবং ম্যাকঅ্যালিস্টারের উপর। তারা পাস খেলে নিজেদের মধ্যে, যখনই মেসিকে একটা ফ্রি আক্রমণের ঢেউ তোলে, মেসির পজিশন মানে কী বলবো, মেসি যে কোনো সময় পজিশন চেঞ্জ করে নেবে, সেইভাবে একটা চান্স ক্রিয়েট করে গোল দেওয়ার যে প্রবণতা আর্জেন্টিনা, স্পেশালি যে স্কিল লেভেলটা, সেটাই স্ক্যালোনির মাথায় থাকবে। যাই হোক, তো ওভারঅল আজকের ম্যাচটা আমরা আশা করবো নিশ্চিন্তে জয় দিয়েই আর্জেন্টিনা তার নকআউট পর্বে যাওয়ার জন্য তৈরি থাকবে। এবং আমরা সবাই আর্জেন্টিনা যারা ফ্যান, মেসি এবং আর্জেন্টিনার সব প্লেয়ারদের জন্য শুভকামনা। এবং মাত্র অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমাদের দ্বিতীয় ম্যাচের অভিযান শুরু হচ্ছে। ভামোস মেসি, ভামোস আর্জেন্টিনা, লাভ ইউ অল।